নমস্কার, দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ 5ই জানুয়ারি রবিবার। শুরুতেই দেখে নেওয়া যাক হেডলাইন্স। বাবুল অভিজিৎ সেতু যুদ্ধ, প্রভাবশালী বলেই ছাড়, ব্যবস্থার দাবিতে কলকাতা ও হাওড়া পুলিশকে চিঠি। জেল থেকে বেরিয়ে পথ ফিরে পেলেন অনুব্রত। গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল। বাড়ির পাশে বসেই হত্যাকাণ্ডের ছক। মালদহে তৃণমূল কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর তথ্য। ঘরে ফিরছেন বাংলাদেশে আটক 95 জন ভারতীয় মৎস্যজীবী। অপেক্ষায় পরিবার। অপরাজিতা বিল আইন হতে দিচ্ছে না বিজেপি। কলকাতার মিছিল থেকে ক্ষোভ শশী চন্দ্রিমার। অবশেষে মিলল অনুমতি। পার্থর বিরুদ্ধে সিবিআই চার্জশিটের অনুমোদন রাজ্যপালের। জাকিয়ে ঠান্ডার দিন শেষ। রবিবার থেকে ফের বাড়বে পারদ। কি বলছে ওয়েদার রিপোর্ট? 26 দিনের জামিন অতুল সুভাষের স্ত্রী নিকিতাকে। জেলমুক্ত শাশুড়ি শ্যালকও। আসছে বিস্তারিত খবরে। দ্বিতীয় হুগলি সেতুর উপর দুই রাজনৈতিক তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। একজন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অন্যজন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুই রাজনীতিকের বাগযুদ্ধে রাতের দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয়। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। সেই ঘটনা নিয়ে এবার কলকাতা এবং হাওড়া পুলিশের কাছে অভিযোগ জানালেন প্রতাপ বসু নামে একজন সমাজকর্মী। তার প্রশ্ন, প্রভাবশালী বলে কি ছাড় পেলেন ওই দুজন? প্রতাপের দাবি, দুজনের বিরুদ্ধেই অভিযোগ মারাত্মক, তাই সেই অভিযোগ খতিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক, তৈরি হোক দৃষ্টান্ত। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের একে অন্যের বিরুদ্ধে তোলা অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ, এমনই দাবি প্রতাপের। তার কথায়, দুজনেই পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি। একজন লোকসভায় যান, অন্যজন বিধানসভায়, দ্বিতীয়জন আবার মন্ত্রীও, প্রথমজন আবার প্রাক্তন বিচারপতিও। আমার মনে হয় গতকাল ওরা যে ঘটনাটা ঘটিয়েছেন, অশ্রাব্য ভাষায় কথা বলছেন, তা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে। তার প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতু খুবই গুরুত্বপূর্ণ। তার একটা অংশে ওই দুজনের কারণে যেভাবে যানজট তৈরি হয়, তা নিয়ে পুলিশ অফিসারেরা কি তাদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন? এইটা যদি সাধারণ মানুষ হতো তবে কি হতো? প্রতাপের বক্তব্য, গোটা ঘটনার পুলিশি তদন্তের প্রয়োজন রয়েছে। মানুষ যাতে বোঝেন আইন সকলের জন্য প্রযোজ্য। বিত্তশালীরা ছাড় পেয়ে যাবেন আর গরিবদের বিরুদ্ধে আইন উঠবে, তা আমি মেনে নিতে পারি না। শুক্রবার রাতের ঘটনার কথা উল্লেখ করে প্রতাপ ইমেল এবং স্পিড পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, পুলিশ যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে তবে উচ্চ আদালতে যাবেন তিনি। শুক্রবার রাতে গাড়ি নিয়ে হাওড়ায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন বাবুল। অভিজিতের গাড়িও কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় দুই নেতার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে বচসা চলে দুই নেতার মধ্যে। তাতেই সেতুর উপর যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুর একটি লেন। পরে পুলিশের উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে বুঝিয়ে ঝামেলার নিষ্পত্তি করেন। তবে দুই নেতার বাগবিতণ্ডার কারণে সেতুর দুদিকেই পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, দুই নেতাই একে অপরকে গালিগালাজ করেন। বাবুলের অভিযোগ, তিনি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময় পিছন থেকে হুটার বাজিয়ে প্রচন্ড গতিতে একটি গাড়ি আসছিল। সেই গাড়িটি ছিল সাংসদ অভিজিতের। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে বলাতেই নাকি তমলুক সাংসদ তাকে পাল্টা গালিগালাজ দেন, এমনকি দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন অভিজিৎ। পাল্টা বিজেপি সাংসদের অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বাবুল। 2 বছরের জেলবন্দি দশা কাটিয়ে গরু পাচার মামলায় পুজোর আগেই জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। বোলপুরে ফিরে আগের মতো দল ও সংগঠনের কাজও শুরু করেছেন। দ্বিতীয় দফায় তিনি কতটা সক্রিয় বা কি তার ভূমিকা, তা নিয়ে জেলার অন্দরে বিস্তর আলোচনা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন, সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে, কোথাও কোনো অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত নয়। এসবের মাঝে নতুন বছরের শুরুতেই সুখবর পেলেন অনুব্রত মণ্ডল। রাজ্যের গ্রাম উন্নয়ন পর্ষদের সভাপতি পদে পুনর্বহাল করা হলো তাকে। এই মর্মে নবান্ন থেকে চিঠি পেয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি। আগেও তিনি এই পদে ছিলেন। জেলবন্দি থাকায় ওই পদ ফাঁকাই রাখা হয়েছিল গত 2 বছর। জামিন পেয়ে জেলায় ফেরায় ফের অনুব্রতকে সরকারি পদে আনা হলো। 2013 সালে গ্রাম উন্নয়ন পর্ষদের সভাপতি পদে অনুব্রত মণ্ডলকে মনোনীত করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই থেকেই তিনি চেয়ারম্যান, যার দৌলতে তিনি নীলবাতির গাড়ি, জেড ক্যাটাগরি নিরাপত্তা, সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেতেন। সেই মতো নানা সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছে অনুব্রতকে। গ্রামাঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প এই পর্ষদের আয়তায় হয়ে থাকে। সেই অর্থে বেশ গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন বিভাগের এই পদ
2019 সাল পর্যন্ত টানা এসআরডি এর চেয়ারম্যান ছিলেন অনুব্রত। এরপর করোনা কাল ও নির্বাচনের কারণে এই পদে নতুন করে কাউকেই আনা হয়নি। তারপর গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন কেষ্ট। 2024 সালের অক্টোবরে জামিনে মুক্ত হন। এরপর নতুন বছরে তাকে ওই পদে ফিরিয়ে আনা হলো। গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হলেন অনুব্রত মণ্ডল। নবান্ন থেকে সেই চিঠিও হাতে পেয়েছেন তিনি। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানান, আগেও তিনি গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন, আবারও ফিরে এলেন সেই পদে। এবার থেকে আর কোনো সরকারি অনুষ্ঠানে তার উপস্থিতিতে কোনো বাধা নেই। এতে মনে করা হচ্ছে আগের গুরুত্ব ফিরে পাচ্ছেন বীরভূমের দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। মালদহে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। বাড়ির পাশে বসেই খুনের ছক কষা হয়েছিল। শনিবার এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর জেরা করে এই তথ্য মিলেছে বলে দাবি পুলিশের। তাদের আজ আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে মালদহের ঝলঝলিয়ায় যেখানে বাড়ি মৃত দুলাল সরকারের, তার অদূরেই বাড়ি অন্যতম ধৃত অমিত রজকের। তবে তা নিজের বাড়ি নয়, কোনো আত্মীয়ের আস্তানায় থাকত অমিত। দিন কয়েক আগে পরিচিত কয়েকজনকে নিয়ে সে যাতায়াত করেছিল, আর তাদের সঙ্গে বসেই দুলাল বাবুকে খুনের পরিকল্পনা করেন বলেই মনে করছেন তদন্তকারীরা। গত 2রা জানুয়ারি মালদহের ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তার নিজের কারখানায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন। পালিয়ে বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতীদের 4 রাউন্ড গুলিতে অবশেষে মৃত্যু হয় তার। পুলিশ সুপারের গাফিলতিতে এমন এক হত্যাকাণ্ড ঘটে গেল বলে চরম ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পুলিশ হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপর হয়। পরপর 5 জনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি গ্রেপ্তার হয় অমিত রজক ও অভিজিৎ ঘোষ। তাদের গ্রেপ্তার করেই নয়া তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সূত্রের খবর, ধৃতদের মধ্যে অমিতের বাড়ি ঝলঝলিয়া এলাকাতেই। জানা যাচ্ছে, দিদার মৃত্যুর পর থেকে অমিত সেখানেই থাকে। দুলাল সরকার হত্যাকাণ্ডের দিন কয়েক আগে থেকেই বেশ কয়েকজন অমিতের ওই বাড়িতে যাতায়াত করতেন বলেই দাবি প্রতিবেশীদের। কেউই তাদের চিনতেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে বাইক চড়ে অমিতের বাড়িতে অপরিচিত যুবকরা রান্নাবান্না করত, খাওয়া দাওয়া হতো। তবে তারা চেনা মুখ নয়, আর সেখানে বসেই হত্যার ব্লু প্রিন্ট ছকা হয়েছে। সেই মতো চলে অপারেশন। যদিও বাকি ধৃতদের পুঙ্খানুপুঙ্খ জেরা করে তবেই এসব নিয়ে নিশ্চিত হওয়া যাবে, আর সেই কাজই করছে মালদা জেলা পুলিশ। ভারত বাংলাদেশের মধ্যে টানাপোড়েন শেষ। অবশেষে সরকারি নিয়ম মেনে উপকূলরক্ষী বাহিনীর হস্তক্ষেপে নিজেদের ঘরে ফিরছেন দুদেশে আটকা পড়া মৎস্যজীবীরা। রবিবার মৎস্যজীবীদের নিয়ে উপকূলরক্ষী বাহিনীর ঐতিহাসিক বিনিময় হতে চলেছে বঙ্গোপসাগরে, দুদেশের সীমান্তবর্তী এলাকায়। তার আগে শনিবারই ভারতে আটকে থাকা 90 জন বাংলাদেশি জেলে এবং ওপার বাংলায় থাকা 95 জন মৎস্যজীবীকে নিজেদের হেফাজতে নিয়ে এসেছে দুদেশের উপকূলরক্ষী বাহিনী। রবিবার অপেক্ষার অবসান ঘটিয়ে কাকদ্বীপ ও নামখানায় নিজেদের বাড়িতে ফিরবেন বাংলার 95 জন জেলে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, শনিবার সকালে কাকদ্বীপ থেকে 12 জন ও ওড়িশায় আটকে থাকা 78 জন হলদিয়ার বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে 90 জন বাংলাদেশি মৎস্যজীবী ফিরবেন বাংলাদেশে। অন্যদিকে ওপার বাংলার জেল থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। তাদের অধিকাংশের বাড়ি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, নামখানায়। রবিবার অবশেষে ঘরে ফিরতে পারবেন তারা। প্রিয়জনদের ফেরার খবরে স্বভাবতই এতদিনের চিন্তা কেটেছে পরিবারগুলিতে। মুখে হাসি ফুটেছে তাদের। বাড়ির বউরা বলছেন, স্বামীরা সেখান থেকে বোটে উঠে তাদের ছবি পাঠিয়ে নিশ্চিত করেছেন যে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন। গত অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে আটক করা হয় ডায়মন্ড হারবারের 6টি ট্রলারকে। গ্রেপ্তার হন 95 জন জেলে। পটুয়াখালীতে নিয়ে গিয়ে তাদের জেলবন্দি করা হয়। অনুপ্রবেশের মামলাও দায়ের করা হয়। আটক হওয়া মৎস্যজীবীদের ছাড়াতে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভারতের জলসীমা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেদেরও দেশে ফেরত পাঠানোর কথা বলেন তিনি। এরপরে কেন্দ্র তৎপর হয়। দুদেশের আলোচনার পর বিনিময় চুক্তি মেনে ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় ইউনূস সরকার। নতুন বছরের প্রথম সপ্তাহে তাদের মুক্তি দেওয়া হলো।
জানা গিয়েছে নিজেদের ট্রলার নিয়েই ফিরবেন কাকদ্বীপ নামখানার মৎস্যজীবীরা। প্রশাসন সূত্রে আরও খবর, 6ই জানুয়ারি গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে ভারতীয় মৎস্যজীবীদের। সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে থাকবেন। তার মঞ্চে দেখা যেতে পারে মৎস্যজীবী পরিবারগুলিকেও। বাংলার নারী সুরক্ষা নিয়ে বরাবর ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সুরক্ষার জন্য রাজ্যে অপরাজিতা বিলও পাশ হয়েছে, কিন্তু সেই বিল এখনো আইনে পরিণত হয়নি। কেন্দ্রীয় সরকারের দিকে এজন্য নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব। কেন আইন হিসাবে এখনো পাশ করানো হচ্ছে না, সেই প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূলের মহিলা নেতৃত্ব। শনিবার কলকাতার উত্তর ও দক্ষিণে রাজপথে নামেন তৃণমূলের নেতৃত্ব। উত্তর কলকাতার মিছিলে প্রথম সারিতে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। দক্ষিণ কলকাতার মিছিলে সামনের সারিতে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর আগস্ট মাসের শুরুতে কলকাতার আরজিকর হাসপাতালের ভিতর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছিল। রাজ্যের একাধিক জায়গায় আরও একাধিক নারী নিগ্রহের ঘটনার অভিযোগ সামনে এসেছিল। বিরোধীদের তরফ থেকে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয়। সেই হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করেন। রাজ্য বিধানসভায় পেশ হয় অপরাজিতা বিল। শাসক বিরোধী দল এই বিলের সমর্থন করে। বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল। তারপর 4 মাস হয়ে গিয়েছে, এখনও সেই বিল আইনে রূপান্তরিত হয়নি। কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও তৃণমূল নিশানা করছে। কেন্দ্রের কারণেই এই বিল আইন আকারে আসছে না। ফের সেই অভিযোগ করা হয় এদিন। মন্ত্রী শশী পাজা বলেন, এটি যুগান্তকারী বিল। এটা যখন আইন হবে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যও করবে। যেখানে সংহিতার আইনে যে ফাঁকফোকর রয়ে গিয়েছে সেটা এখানে নিশ্চয়ই পূরণ হবে। নারীর কথা বলবেন, কিন্তু নারীর সম্মানের জন্য এই আইন করতে দিচ্ছে না বিজেপি। সে কারণেই এই প্রতিবাদ। পার পাবে না বিজেপি। উত্তর কলকাতার রামলীলা ময়দান থেকে সিআইডি রোডের লেডিস পার্ক পর্যন্ত মিছিল হয় এদিন। সেই মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, স্মিতা বক্সি ও অন্যান্যরা। দক্ষিণ কলকাতাতেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূলের মহিলা নেতৃত্ব পথে নেমেছিলেন। এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সামনে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর কাজ করছেন। সারা দেশের মধ্যে নজির তৈরি করেছেন তিনি। অপরাজিতা বিলে নারী নিগ্রহের ক্ষেত্রে কড়া শাস্তির কথাও বলা হয়েছে। এই বিলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির উল্লেখও রয়েছে। অবশেষে মিলল অনুমতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশের অনুমোদন দিলেন রাজ্যপাল। ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত আরও এক ধাপ এগুলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সিবিআই এর তরফে চার্জশিট পাঠানো হয় রাজ্যপালের কাছে, তাতেই অনুমোদন দিল রাজ্যপাল। শনিবার সেই চার্জশিট গ্রহণ করেছে আদালতও। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 22শে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় পার্থ সেন এবং কৌশিক মাঝির বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয় 2024 সালের 12ই জানুয়ারি। পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় এবং অয়নশীলের বিরুদ্ধে 27শে ডিসেম্বর সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয়। এদিন তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। তবে রাজ্যপালের অনুমোদন না পেলে আদালত চার্জশিট গ্রহণ করতে পারে না। এদিন সেই অনুমোদন মিলেছে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চার্জ গঠন শুরু করতেই পারে আদালত। দুর্নীতি মামলায় 2 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন চেয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিনি। 1000-এর বেশি চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তার সঙ্গীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি সিবিআই এর। গত 1 অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে 40 পাতার চার্জশিট পেশ করা হয়েছে। তাতে নাম রয়েছে অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়েরও। বছর শেষ এবং নববর্ষ শুরুর মাঝে নতুন করে পারদপতন শুরু হয়েছিল, কিন্তু জাকিয়ে শীতের আমেজ বোধহয় দীর্ঘস্থায়ী হল না। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারই জাকিয়ে ঠান্ডার দিন শেষ। রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। ফলে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ থাকবে না। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া। তবে বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ার দাপটে এদিন পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে না। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এর ফলে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং জেলায় তুষারপাতের হালকা সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে।
8.5 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে আসানসোলে 9.1 ডিগ্রি, পানাগড়ে 9.7 ডিগ্রি, বর্ধমানে 9.6 ডিগ্রি, বাঁকুড়ায় 9.9 ডিগ্রি, ঝাড়গ্রামে 9 ডিগ্রি এবং কলকাতার আলিপুরে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বড় একটা বদল হবে না, তবে তারপরে আগামী 3 দিনে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যা মামলায় জামিন পেলেন শ্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া ও শ্যালক অনুরাগ সিংহানিয়া। শনিবার শুনানির পর বেঙ্গালুরু আদালত 3 অভিযুক্তের জামিনের নির্দেশ দেয়। গত 9 ডিসেম্বর আত্মঘাতী হন অতুল সুভাষ। সুইসাইড নোট ও একটি ভিডিওতে চরম সিদ্ধান্তের জন্য প্রাক্তন স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনদের দায়ী করেন অতুল। বেঙ্গালুরুতে কর্মরত অতুল সুভাষের 24 পাতা সুইসাইড নোট পড়ে এবং মৃত্যুর আগের ভিডিও দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। যুবকের মৃত্যুর জন্য পরোক্ষে দায়ী করা হয় স্ত্রী নিকিতা সিংহানিয়াকে। একই সঙ্গে অভিযুক্ত হন শাশুড়ি নিশা সিংহানিয়া ও শ্যালক অনুরাগ সিংহানিয়া। যদিও অতুলের মৃত্যুর পর গা ঢাকা দিয়েছিলেন নিকিতা। অন্যদিকে অতুলের পরিবারের তরফে নিকিতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগপত্রে নাম ছিল নিকিতার মা ও ভাইয়েরও। তদন্তে নেমে তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় 3 জনকে। এরপর বেঙ্গালুরু দায়রা আদালতে জামিনের আবেদন করে নিকিতা ও তার পরিবার। শনিবার সংক্ষিপ্ত শুনানির পর জামিন পেলেন তারা। 21 দিন জেলবন্দি থাকার পর মুক্ত হলেন অতুলের স্ত্রী, শাশুড়ি ও শ্যালক। আদালত সূত্রে জানা গিয়েছে 4 বছরের ছেলের দেখাশোনার যুক্তি দেন নিকিতার আইনজীবী। তার ভিত্তিতেই জামিন পেয়েছেন তিনি এবং বাকিরা। বেঙ্গালুরুর একটি আবাসন থেকে প্রযুক্তি কর্মী অতুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার হয় 24 পাতার একটি সুইসাইড নোট, যেখানে স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া, শ্যালক অনুরাগ সহ স্ত্রীর পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন যুবক। প্রতিটি পাতায় লেখা বিচার এখনো বাকি। মৃত্যুর আগে 80 মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন অতুল। সেখানে তাকে বলতে শোনা যায়, বিচার না মেলা পর্যন্ত তোমরা যেন আমার অস্থি বিসর্জন করো না। দাবি, স্ত্রী এবং শ্বশুরবাড়ির অন্যরা অতুলের বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ করেছিলেন। এরপর পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলার রায় যুবকের বিপক্ষে গিয়েছিল। মনে করা হচ্ছে সেই চাপের মুখেই আত্মহননের পথ বেছে নেন যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা দেশে বিতর্ক শুরু হয়েছে 498A ধারার অপব্যবহার এবং খোরপোশের অধিকার নিয়ে। জানা গিয়েছে, যদিও অতুলের স্ত্রী বড় চাকরি করেন, তবুও মামলার জেরে প্রতি মাসে 40,000 টাকা খোরপোশ দিতে হতো। অতুলের দাবি ছিল, নিকিতা মাসে 2 লক্ষ টাকা খোরপোশ চেয়েছিলেন তার ও তাদের 4 বছরের পুত্রের জন্য। 2020 সাল থেকেই এই নিয়ে তিনি ও তার মা ভাই লাগাতার চাপ দিয়ে আসছিলেন বলেই সুইসাইড নোটে অভিযোগ করেছিলেন অতুল। এতক্ষণ দেখছিলেন শিলিগুড়ি নিউজ টিভি। খবর আজকের মতো এ পর্যন্তই।